নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। 1953 সালের আজকের দিনটিতেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ এভারেস্টের শীর্ষে পৌঁছতে সক্ষম হয়েছিল তেনজিং নোরকে এবং এডমন্ড হিলারি। তাই আজ কালিম্পং জেলার চুইখিমে এভারেস্ট দিবস পালন করা হলো নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির উদ্যোগে। ত্রাসের নদী তিস্তা, কিন্তু তিস্তা পাড়ের বাসিন্দাদের আর্থ-সামাজিক পরিস্থিতি অনেকটাই নির্ভরশীল এই নদীর উপর। চাষবাসের পাশাপাশি নৌকো বিহার ও মৎস্য শিকারের অন্যতম মাধ্যম কাঠের হাতে বানানো নৌকো। তাই বর্ষা শুরুর আগেই সেই নৌকো বানানোর চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি এদিন প্রশাসনিক সভাও সারেন তিনি। সেখানে সিটি গ্যাস বিতরণ প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এই প্রকল্পে আলিপুরদুয়ার ও কোচবিহারের 2.5 লক্ষ পরিবারকে পাইপলাইনে গ্যাস সরবরাহ করা হবে। এদিন প্যারেড গ্রাউন্ডের সরকারি সভামঞ্চ থেকে 1017 কোটি টাকার প্রকল্পটি শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। সরকারি সভামঞ্চ থেকেই সিটি গ্যাস বিতরণ প্রকল্পের শিলান্যাস করেন তিনি। हमने इस मंच से अलीपुरद्वार और कुछ बिहार में सिटी गैस डिस्ट्रीब्यूशन प्रोजेक्ट का शुभारंभ किया है। इस प्रोजेक्ट से 2.5 लाख से अधिक घरों तक साफ, सुरक्षित और सस्ती गैस पाइपलाइन को पहुंचाई जाएगी। इससे न सिर्फ रसोई के लिए सिलेंडर खरीदने की चिंता खत्म होगी, बल्कि परिवारों को सुरक्षित गैस सप्लाई भी मिल पाएगी। इसके साथ साथ सीएनजी स्टेशन के निर्माण से ग्रीन फ्यूल की सुविधाओं का भी विस्तार होगा। इससे पैसे की भी बचत होगी, समय की भी बचत होगी और पर्यावरण को भी राहत मिलेगी। मैं अलीपुरद्वार और कुछ बिहार के नागरिकों को इस नई शुरुआत के लिए बधाई देता हूं। सिटी गैस डिस्ट्रीब्यूशन का ये प्रोजेक्ट सिर्फ एक पाइपलाइन प्रोजेक्ट नहीं है, ये सरकार की योजनाओं की डोर स्टेप डिलीवरी का भी एक उदाहरण है। साथियों, बीते कुछ वर्षों में भारत ने ऊर्जा के क्षेत्र में जो प्रगति की है वो अभूतपूर्व है। পশ্চিমবঙ্গে উন্নয়নের ব্লাস্ট হয়। জলপাইগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। তিনি আরো বলেন, প্রতি 2 মাস 3 মাস অন্তর পশ্চিমবঙ্গে বোম ফাটবে, সেগুলো অবৈধ বাজি ফাটানো হতে পারে। প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার সফরের আগে বুধবার রাতে জলপাইগুড়িতে ঝটিকা সফরে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। জলপাইগুড়ি ডিবিসি রোডে বিজেপি জেলা কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন তিনি। অংশগত এলাকা যেটা, সেখানে তো মাঝে মাঝে ব্লাস্ট হয়, ওখানে তো উন্নয়নের ব্লাস্ট হয়, আপনারা দেখতে পান না? আমি তো বলে দিয়েছি, প্রতি 2 মাস 3 মাস অন্তর পশ্চিমবঙ্গে বোম ফাটবে। সেটা অবৈধ বাজি কারখানা হতে পারে, অ্যামোনিয়াম নাইট্রেট ধরা পড়তে পারে, জিলাটিন স্টিক ধরা পড়তে পারে। আপনি দেখে নেবেন, আমি 2 মাস 3 মাস আগে ঠিক বলেছিলাম, এবার হলো, আবার 2 মাস পরে আবার হবে। শোনা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে পুরনো যে বাজি ছিল সেগুলো নাকি ব্লাস্ট। ওই তো অবৈধ বাজি কারখানা, সব ওটাই হবে, ওটাই চলবে। এখানে পাকিস্তানি উগ্রপন্থীরা বোম ফাটালে বা মিসাইল মারলে মুখ্যমন্ত্রী বলবো কিছু না, বাজি ফেটেছে। বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। সবাই জানে এখানে চুরি করতে আসছিল। মুর্শিদাবাদে কোথায়? কোন স্টেশনের পাশে? মুর্শিদাবাদের স্টেশনের পাশে। কোনটা স্টেশন? কোন স্টেশন নাম বলো? রেল স্টেশন। রেল স্টেশন সব জায়গায় থাকে। আর ধারা না কোন রেল স্টেশন? বহরমপুর না আরো? ও তো আমি বলতে পারবো না স্যার। বাবার নাম আমি জানি না। বাবার নাম কি? বুধবার রাত 11টা নাগাদ শিলিগুড়ি জলপাই মোড় এলাকায় এক সন্দেহভাজনকে ঘোরাঘুরি করতে দেখতে পায় স্থানীয়রা।
তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোথা থেকে এসেছে তার সঠিক কোনো উত্তর সে দিতে পারে না। সেই ব্যক্তির কাছ থেকে একটি আধার কার্ড উদ্ধার হলেও তা আসলে ছিল জাল আধার কার্ড। দীর্ঘক্ষণ তাকে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলেও সে মুর্শিদাবাদে থাকে বলে জানায়, কিন্তু মুর্শিদাবাদের কোথায় থাকে, কি করতে শিলিগুড়িতে এসেছে তার কিছুই সে জানায় না। পরবর্তীতে স্থানীয়রা শিলিগুড়ি থানায় খবর দিলে শিলিগুড়ি থানার পুলিশ এসে সেই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে যান। দাদা কি হয়েছিল? অ্যাকচুয়ালি আমরা তো এখানে আশেপাশেই থাকি সব সময়, আমার ভাই বন্ধু হয় সবাই একসঙ্গে দেখাই হয়। তো হঠাৎ করে আসলাম কি ওর ব্যাগের মধ্যে হাত ঢুকাচ্ছিল, আমরা পান টান খেতে আসছিলাম, ঠিক আছে। তো তারপরে আমার ভাই হয়, তো আমি বললো দাদা ব্যাগের মধ্যে হাত ঢুকাচ্ছে। তো আমি বললাম কেন হাত ঢুকাচ্ছে? তো ওই লোকটাকে ডাকলাম আলাদা করে, বললাম তোর বাড়ি কোথায়? ও একটু অন্যরকম কথা বলছে, আমি এখানে ইউনিয়নের লিডার হাবি যাবি। তোর কী বলে আধার কার্ড বের করলাম, স্ক্যান করলাম, দিয়ে কিছু দেখাচ্ছে না। তারপরে স্যারকে ফোন করলাম, স্যার আসলো, স্যার আসার পর তো নিয়ে গেল। নাম ঠিকানা কিছু বলতে পারছে না, বলছে মুর্শিদাবাদে বাড়ি। আপনার নাম? আমি জানি না, ডাইরেক্ট বলছে আমি কিছু বলতে পারছি। আরও বললো আমি কিছু বলতে পারছি। আপনার নাম? আমার নাম জনি শাহ, শক্তিগড়ে বাড়ি। ঘরে ঘরে আবারও আসছে স্যানিটাইজার এবং মাস্কের ব্যবহার। ফের করোনা আতঙ্ক। কলকাতায় হদিশ মিলল নয়া করোনা আক্রান্তের। দাবদাহের মাঝে রাজ্যে অব্যাহত করোনা দাপট। মালদায় শিশুর দেহেও মিলল কোভিড-19 ভাইরাস। এই কারণে প্রস্তুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল। আবারও চিন্তা ধরাচ্ছে করোনা। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 1-2 করে ধীরে ধীরে আবারও মাথাচাড়া দিচ্ছে কোভিড-19। পরশুদিন সোমবার মালদায় করোনায় আক্রান্ত হয়েছে এক শিশু। সেই নিয়ে আপাতত বৈঠক শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মেডিকেল কলেজে। একইভাবে আজ বৈঠক হয়ে গেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বুধবার মেডিকেল কলেজে ছিল রোগী কল্যাণ সমিতির জরুরি মিটিং। বৈঠকে ছিলেন রোগী কল্যাণ সমিতির সদস্য, সরকারি প্রতিনিধি, শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে করোনা ভাইরাস নিয়ে গৌতম দেব জানান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এখন থেকে রেডি। সরকারি তরফে এসওপি এসেছে, সেই তালিকায় রয়েছে কি কি করণীয় আর কি কি করণীয় নয়। মেডিকেল কলেজ তৈরি, 20 শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড রেডি রয়েছে। কোভিডের সঙ্গে মোকাবিলা করার জন্য আবারও প্রস্তুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। পাশাপাশি মেডিকেল কলেজের আধিকারিকদের সঞ্জয় মল্লিকের কথায় আবারও প্রিকশনস মেনে চলতে হবে। ভিড়ে যেতে একেবারেই মানা করছেন তারা। স্যানিটাইজার থেকে শুরু করে মাস্কের ব্যবহার ফের শুরু করতে বলছেন চিকিৎসকরাও। এখনো অব্দি পজিটিভ পেশেন্ট পাওয়া যায়নি, কিন্তু যেহেতু সমস্ত একটা এসওপি দিয়েছে গভর্নমেন্ট থেকে, সেই এসওপি ফলোড হবে। আর আমরা কর্পোরেশন লেভেলে একটা মিটিং করব ডেঙ্গি আর এই কোভিড নিয়ে, সেটা আমাদের সতর্কতামূলক ব্যবস্থার জন্য। এবং সেখানে আমরা মেডিকেল এদেরকেও ডেকে নেবো। এদের কাছে এখনো কোনো কেস নেই, গভর্নমেন্টের এসওপি এরা ফলো করবে। মেডিকেল কলেজ একদম রেডি, 100% রেডি। দেখুন, কোভিডে এটা তো অনেকবারই হয়েছে, আমাদের অলরেডি হসপিটাল এস্টাবলিশ ছিল। এখনো আমাদের একটা আইডি ব্লক রয়েছে, যেখানে এই মুহূর্তে আমাদের তো শিলিগুড়িতে এই মুহূর্তে কোনো কেস নেই। সারি কেসের সার্ভিলেন্স যেরকম হয়ে থাকে সেরকম হচ্ছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে অন্য অন্য স্টেটে কেসগুলো বাড়ছে। সেই হিসাবে অবভিয়াসলি প্রিভেনশনটা নেওয়া খুব দরকার। যেহেতু এই স্ট্রেনগুলো সেই পুরনো স্ট্রেনই মোটামুটি ঘোরাফিরে করছে ওমিক্রনের মতো, সেক্ষেত্রে হয়তো যে যারা নর্মাল পার্সন আছে তাদের সেরকম কিছু সিভিয়ার সিমটমস হবে না, হওয়ার চান্স কম আছে, কিন্তু প্রিভেনশন নেওয়া ভালো। অল্প জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এগুলো হলে একটু সাবধান থাকা, আগে যেরকম মাস্ক ইউজ করা, ভিড়ের মধ্যে না যাওয়া, এটা একটা জরুরি। আরেকটা হচ্ছে যারা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যাদের ডায়াবেটিস আছে বা কিডনি ফেলিওর আছে বা অন্য কোনো ট্রান্সপ্লান্ট হয়ে আছে, তাদের একটু সাবধান হয়ে যাওয়ার কথা, কারণ অনেক সময় এইসব পেশেন্টদের ক্ষেত্রে এগুলো সিরিয়াস হয়ে যেতে পারে। তো এই মুহূর্তে এখন প্রিভেনশন নেওয়া সবার জনগণের পক্ষে, স্পেশালি যারা ইল্ড, তাদের মেন দায়িত্বটা থাকে। আর হসপিটাল হিসেবে আমাদের হসপিটালে সেখানে যা রয়েছে, আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর, মেডিসিন, বেড, অক্সিজেন বেড, ভেন্টিলেটর সবই রেডি আছে। কোনো সিরিয়াস পেশেন্ট যদি ভর্তি হয় তাহলে সেটা আমরা আশা করি ট্যাকেল করতে পারবো। আইসোলেশনে কতগুলো বেড রেডি আছে? আইসোলেশনে এখন 20 বেডস রেডি আছে। আমাদের একটা অলরেডি ওয়ার্ডই আছে, এটা নিউ আইডি ব্লক বলে, সেখানে সমস্ত ধরনের আইসোলেশন পেশেন্টই থাকে। কি বলছেন যে শহরবাসী কি মাস্ক পরে এখন থেকে ঘোরাঘুরি করা উচিত, প্রিভেনশন ফর দ্য প্রিভেনশন? দেখুন, এটা তো চিরকালই, শুধু কোভিড কেন, এখন নর্মাল ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও দেখবেন অনেকে মাস্ক লাগায়, পলিউশন আছে সেখানেও অনেক মাস্ক লাগায়। তখন এক মাস্ক লাগানোটা তো এখন ডিপেন্ড অন দ্য পার্সেন্ট টু পার্সেন্ট হয়ে গেছে। নতুন এসওপি এখন অব্দি সেরকম কিছু গাইডলাইন আমাদের আসেনি এই মুহূর্তে, কিন্তু যেটা নর্মাল ব্যাপার সেটা হচ্ছে যে ভিড় থেকে, অজানা জায়গা থেকে ভিড়ের মধ্যে না যাওয়াই ভালো।
সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ, লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার নিরঞ্জননগরের যুবক। সোশ্যাল মিডিয়ায় প্রেমের সম্পর্ক গড়ে তুলে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন নিরঞ্জননগরের বাসিন্দা নীল দে ওরফে মলয়। অভিযুক্তকে জলপাইগুড়ির আশিঘর ফাঁড়ির পুলিশ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। জানা গেছে 2018 সাল থেকে ফেসবুকে এক 47 বছর বয়সী মহিলার সঙ্গে পরিচয় হয় নীলের। কলকাতার বাসিন্দা সুদেশনা চৌধুরী নামের ওই মহিলার সঙ্গে ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। প্রেমের নাম করে বহুবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত, এমন অভিযোগও এনেছেন ওই মহিলা। সম্পর্কের আড়ালে বিভিন্ন সময়ে আর্থিক অনটনের কথা বলে মহিলার কাছ থেকে নেওয়া হয় লক্ষাধিক টাকা। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই প্রতারণা চলতে থাকলেও সম্প্রতি সম্পর্কের অবনতি ঘটলে সুদেশনা দেবী সমস্ত ঘটনার বিবরণ দিয়ে আশিঘর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে আজ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ, আর কেউ এই প্রতারণার শিকার হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশকে বুড়ো আঙুল দেখালো ভারত, পাঠালো না এবার কোন রকমের আমি। বাংলাদেশকে এবার ভারতের আমের স্বাদ থেকে বিরত রাখছে আম চাষিরা, ফলে দেশের আম দেশের মানুষই খাবে, তাই বলছেন বিক্রেতারা। ফলে এই বছরের জামাই ষষ্ঠীতে কম দামেই রকমারি আম খাবার সুযোগ পাবেন আম ভক্তরা। এই বছরের আম যাচ্ছে না আর বাংলাদেশে, রাজ্যের আম রাজ্য কিংবা জেলায় রয়েছে, ফলে দেশের আম ভারতের বিভিন্ন রাজ্যে বিক্রি হচ্ছে। তাতে অনেকটাই কম দামে আম কিনছেন ক্রেতারা। সামনের রবিবার জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর আগে আমের চড়া দাম থেকে রেহাই পেয়েছে সাধারণ মানুষও। এখন বাজারে বেগুন ফুলি, গোলাপ খাস আম মাত্র 40 টাকা থেকে 50 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। এছাড়াও হিমসাগর সহ অন্যান্য আম বাজারে সাধ্যের মধ্যেই পাওয়া যাচ্ছে। এক ক্রেতা বলেন, জামাই ষষ্ঠীর আগে আম অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছিল, ফলে আমাদের কিছুটা স্বস্তি মিলছে। এবছর বাংলাদেশে আম পাঠানো হচ্ছে না, ফলে আমের দাম অনেকটাই কম আছে। তবে কিছু ক্রেতারা বলেন, বাজারে আম এখন শুধু এই দেশের মধ্যেই থাকছে, দেশের বাইরে কোনো আম যাচ্ছে না, ফলে আমের দাম অনেকটাই কম হবার দরকার ছিল, কিন্তু সেই তুলনায় দাম কমেনি। দাম তো এবার জলের দাম বিক্রি হচ্ছে আম, এবার 2.5 কেজি 100 টাকা, 2 কেজি 100 টাকা, সেই হিসাবে তো পয়সায় উঠতেছে না, কারণ ভাড়া লাগে হচ্ছে 30 টাকা পার কেজিতে, 20 টাকা ভাড়া লাগে আপনার আমে। কোথাকার আম? এটা মালদার আছে, কৃষ্ণনগর আছে। কৃষ্ণনগরে আপনার 30 টাকা ভাড়া পড়ে ক্যারিং খরচা। ফলন কি কম হয়েছে? না, ফলন ভালো হয়েছে, খালি এবার বাংলাদেশ বর্ডার বন্ধ বলেই মালটা এক্সেস হয়ে গেছে, যার জন্য বাজারটা পড়ে গেছে। বাইরে আম যাচ্ছে না, এখন আমরা দিচ্ছি না। আমরা আগে কি বাংলাদেশ বর্ডারে যেত আম? হ্যাঁ, আগে বর্ডারে যেত আম, বাংলাদেশে আগে আম যেত। এখন এবছর আম আমরা দিচ্ছি না। আমরা দিচ্ছেন না? না, আমরা দিচ্ছি না, যার জন্য আমাদের দেশের আম আমরা দেশের লোককে খাওয়াচ্ছি, কম দামে খাওয়াচ্ছি। এটাই মূল কারণের জন্য দাম কম। দাম কম আছে। ফলন? ফলন ভালোই আছে ফলন এবার। এগুলো কি আম? এগুলো হিমসাগর আম আছে, এটা কৃষ্ণনগরে আছে, এটা মালদার আছে। এগুলো কি ম্যাচুরেট আম? এটা ফুল ম্যাচোর, এটা ফুল ম্যাচোর আম। পাবলিক কি বলছে যে বাংলাদেশে না যায় নিজের দেশের আম? না, পাবলিকের তো সুবিধা হচ্ছে, পাচ্ছে আপনার সবাই, ছোট বড় সবাই খেতে পারতেছে। যেখানে 1 কিলো আম নিয়ে খেত, সেখানে 2 কিলো আম নিয়ে খাচ্ছে এখন। পাবলিক এটাই সুবিধা হচ্ছে পাবলিকের। হ্যাঁ, 2 কিলো 100, 30 টাকা 40 টাকা বিক্রি করে, এটা তো 50 টাকা 60 টাকা করে বিক্রি করতে লাগে। তাই এবার তো কমে দাম, দাম কম, দাম কম আছে আমের। তো কি মনে হয় জামা ষষ্ঠীতে কি দামটা আরো কমবে? এখন ওটা তো বলতে পারি না, জামা ষষ্ঠী এখন দামটা বাড়বে কি কমবে সেটা তো বলতে পারি না। আর এখন কেমন দেখছেন? এখন তো বাজারটা আমি ডাউনে দেখতেছি। ডাউন? হ্যাঁ, ডাউনে দেখতেছি। কিনে মজা পাচ্ছেন, কম দামে পাচ্ছেন? হ্যাঁ। তারা বলছে বাংলাদেশে আম যাচ্ছে না, যার জন্য দাম অনেকটাই কম। আপনারা কেমন পাচ্ছেন? কিন্তু আমরা এখানে তেমন কিন্তু প্রভাব পড়েনি বাজারে। হ্যাঁ, বাজারে বাংলাদেশে আম যাচ্ছে না, আমেরিকায় আপনার গিয়ে আম বন্ধ করে দিয়েছে পশ্চিমবাংলার আম। কিন্তু বাস্তবের বাজারে আমরা আপনার যারা ক্রেতা, যারা আপনার গিয়ে আম কিনছি দিনবাজার থেকে, তারা কিন্তু আপনার গিয়ে আমের দামটা তেমন কিন্তু কম মনে হচ্ছে না, কিন্তু কম হিসাবে হওয়া উচিত ছিল। কিন্তু মাঝখানে যারা আপনার গিয়ে ওই আড়তদার, যারা আপনার ব্যবসায়ী মল, তারা একটা কৃত্রিম বাজার তৈরি করে আপনার কাস্টমারের কাছে কম দামে মালটা পাচ্ছে। এখন 2 কিলো হিমসাগর 100 টাকা পাওয়া যাচ্ছে, 50 টাকা কিলো হলেও কিন্তু আপনাকে সেই হিসাবে দামটা কিন্তু কম না। মানে যে হিসাবে বাংলাদেশ বন্ধ হয়ে গেছে, আমেরিকা বিদেশে রপ্তানি হচ্ছে না, সেখানে 25-30 টাকা কিলো আম হওয়া উচিত ছিল। কিন্তু আড়তদারের কাছে যদি আপনি আম দেখেন, সেখানেও কিন্তু ওই 25 টাকা 30 টাকা কিলো বিক্রি হচ্ছে, কিন্তু খোলা বাজারে সেই আমটা আপনার প্রায় ডবল হয়ে যাচ্ছে, 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে।
এখানে কিন্তু আপনাকে আমাদের যারা উপভোক্তা আমাদের এই সমস্যা। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির উদ্যোগে এভারেস্ট দিবস আজ 29শে মে পালন করা হলো কালিম্পং জেলার একটি সুন্দর পাহাড়ি গ্রাম চুইখিমে। এই দিন 17 জন ক্লাব সদস্যরা ছাড়াও চুইখিমের প্রায় 25 জন সাধারণ মানুষ উক্ত অনুষ্ঠানে যোগ দেন। এদিনের অনুষ্ঠানের শুরুতেই তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির প্রতিকৃতিতে মাল্যদান এবং খাদা অর্পণ করা হয়। প্রথম এভারেস্ট অভিযান এবং তেনজিং নোরগের জীবনীর উপর আলোকপাত করেন ক্লাবের কোঅর্ডিনেটর তথা ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের গভর্নিং কাউন্সিল সদস্য ভাস্কর দাস। উপস্থিত গ্রামবাসীদের পক্ষে বক্তব্য রাখেন পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বাহাদুর সুব্বা, সমাজসেবী হোম খাওয়াজ এবং চুইখিম ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক রমেশ গুরুং। অনুষ্ঠানে তেনজিংকে ভারতরত্ন দেওয়ার দাবিও ওঠে। পূর্ব হিমালয়ের পাহাড়ি জনপদগুলির সাধারণ মানুষের মধ্যে এই অঞ্চলের কৃতি সন্তান মহান তেনজিং নোরগে শেরপার কৃতিত্ব পৌঁছে দেওয়ার লক্ষ্যে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির এই আয়োজন বলে জানান ক্লাবের বরিষ্ঠ সদস্য আশিস দত্ত। উল্লেখ্য 1921 সাল থেকে এভারেস্টের বুকে বিভিন্ন অভিযান সংগঠিত হলেও 1953 সালের 29শে মে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের শীর্ষে পৌঁছতে সক্ষম হয় মানুষ। আর সেই পর্বত শৃঙ্গে প্রথম বিজয় পতাকা উড়িয়ে দিয়ে ইতিহাস সৃষ্টি করেন তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি। আর তাই সারা বিশ্বে 29শে মে এভারেস্ট দিবস হিসাবে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়। मैं चुकिम का हूँ और आज हम लोग चुकिम विलेज वेलफेयर सोसाइटी और जलपाईगुड़ी नेचर एंड सोसाइटी के तरफ से और जो तेंजिंग नोरगे का जो 53 इयर्स का जो प्लानिंग का वो जो डे था, आज हम लोग ने यहाँ पे सभी गाँव वालों और यहाँ पंचायत का जीपी का जो मेंबर जलपाईगुड़ी और चुइखिम सभी मिलकर हम लोग ने यहाँ पे एक मनाया, उनको स्वागत किया। इसके बाद हम लोग फिर आज यहाँ चुइखिम से थोड़ा नीचे एक रिवर है, रिवर में जो हम लोग का क्लाइंबिंग का बड़े पत्थर है, वहाँ पे जो एडवेंचर का होने का बहुत चांस है। इसके लिए हम लोग यहाँ से हम जा रहे हैं। बाकी हम लोग चुइखिम की तरफ से और नेचर एंड ट्रेकर्स जलपाईगुड़ी को का जितने भी टीम आए उन लोग को हम लोग चुइखिम विलेज वेलफेयर सोसाइटी की तरफ से बहुत बहुत धन्यवाद। ডুয়ার্সের কোলে বসে থাকা একটি ছোট্ট সবুজে মোড়া গ্রাম। বড় শহরের কোলাহলে হয়তো এই গ্রামের নামটি কোথাও না কোথাও হারিয়ে যায়, তবে এই গ্রামের সাথে জড়িয়ে রয়েছে এক নীরব দৃঢ় সাংস্কৃতিক স্রোত। চলে বছরভর নানান অনুষ্ঠান, প্রতিটি পাড়ায় এই গ্রামের প্রতিটি সংস্থায় যেন জীবনটাই এক মঞ্চ। তবুও এই সংস্কৃতির স্বরলিপি ঠিকমতো গাওয়ার জন্য নেই একখানা পাকা জায়গা। মাঠে মঞ্চ বানিয়ে মাথার উপর ছাউনি টানিয়ে অনুষ্ঠান করতে হয়। খরচ হয় অনেক, কিন্তু ছোট ছোট সংস্থাগুলোর সাধ্য কতটুকুই বা। এমন সময় বারবার মনে পড়ে নেতাজি সুভাষ মঞ্চের কথা। ওদলাবাড়ি বিধানপল্লী ফুটবল মাঠের পাশেই সরকারিভাবে তৈরি হয়েছিল সেই কমিউনিটি হল। অনেক স্বপ্ন নিয়ে তৈরি হওয়া সেই মঞ্চ আজও বন্ধ দরজার আড়ালে ধুলো জমিয়ে পড়ে আছে। এই অব্যবস্থার প্রতিবাদে এদিন দুপুরে ওদলাবাড়ির আকাশে যেন এক অন্যরকম সুর বেজে উঠল। সৃষ্টি সাংস্কৃতিক সংস্থার এক ঝাঁক সংস্কৃতি প্রেমী বেবী দত্ত চক্রবর্তী, অর্করূপ দে, শাওলি মিত্র, তরুণ দাস, সুমিতা চাকি, দীপা বিশ্বাস একসঙ্গে হাজির হলেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে।
তাদের হাতে একটি স্মারকলিপি, হৃদয়ে একটাই দাবি, মঞ্চ খুলে দাও, সংস্কৃতির দরজা খুলে দাও। তাদের প্রশ্ন, এত সুন্দর কমিউনিটি হল তৈরি হয়ে রয়েছে, তবু কেন আমরা বারবার খোলা আকাশে অনুষ্ঠান করতে বাধ্য হব? কেন সেটি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না? তাদের সতর্ক হুঁশিয়ারি, যদি দ্রুত হলটি চালু না হয় তাহলে সংস্কৃতি প্রেমীরাই আন্দোলনে নামবেন। গ্রাম পঞ্চায়েত প্রধান মৌমিতা ঘোষও তাদের দাবি শুনে বলেন, আমি নিজেও চাই এই হলটা সাধারণ মানুষ ব্যবহার করুন। আমি খুব শীঘ্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। ওদলাবাড়ির সেই শীতল দুপুরে ডেপুটেশন শুধু একটি চিঠি ছিল না, ছিল এক সুর, এক দৃঢ় বার্তা। এই গ্রামের মাটি শুধু চাষের নয়, এই মাটি জন্ম দেয় সংস্কৃতিরও। এখন শুধু দরকার বন্ধ দরজা খুলে দেওয়ার। এই যে পেছনে আমাদের মঞ্চটা দেখা যাচ্ছে, নেতাজি সুভাষ মঞ্চ, এই মঞ্চটি অনেক দিন থেকে তৈরি হয়ে আছে, কিন্তু সেটা ব্যবহারযোগ্য আছে কি না সেটাও আমরা সম্পূর্ণ জানি না। কিন্তু এটা যাতে আমরা ব্যবহার করতে পারি, আমরা যারা নাচ, গান, কবিতা, নাটক, বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গ থেকে জড়ানো আছি, তারা যাতে ব্যবহার করতে পারে, সেই আবেদনপত্রটাই আজকে আমরা আমাদের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাছে রাখলাম। দীর্ঘদিন থেকে এই মঞ্চটি বন্ধ হয়ে আছে। আমাদের প্রত্যেকটা সংস্থাকে, যারা যারা এখানে আছি, সৃষ্টি সাংস্কৃতিক সংস্থা, ছন্দ বিনা, নৃত্য বিনা, সেজুতি আবৃত্তি শিক্ষণ কেন্দ্র, সুরছন্দ, সকলকে মঞ্চ বেঁধে নিয়ে আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এই ছোট্ট গ্রামের মধ্যে থেকে আমাদের আর্থিক সহযোগিতা আমরা সেভাবে পাচ্ছি না। মঞ্চ বেঁধে নিয়ে অনুষ্ঠান করতে আমাদের খুবই ব্যয় সাপেক্ষ হয়ে যাচ্ছে। তার ফলে আমরা অনেকেই এই সাংস্কৃতিক জগৎ থেকে পিছিয়ে থাকতে যাচ্ছি, অনুষ্ঠান করতে চাইছি না। কারণ এই ছোট্ট গ্রামের মধ্যে আমরা কতজনের কাছে যাব, কেই বা কতটা আমাদের সাহায্য করতে পারবে। তাই আমাদের আজকে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাছে প্রধানের কাছে আবেদন যে আমরা যাতে এই মঞ্চটা আমাদের জন্য তৈরি করে আমাদেরকে ব্যবহারের জন্য সুযোগ দেয়, এই আবেদনটা যদি আমাদের রাখে তাহলে আমরা খুব আপ্লুত হব, উপকৃত হব। আমরা সকলেই খুব উপকৃত হব। শুধু আমরাই না, আমাদের মতো এরকম ছোটোখাটো সারা ওদলাবাড়ি জুড়ে যারা যেসব সংস্থা আছে তারা প্রত্যেকেই উপকৃত হবে। এটাই সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, সামাজিক যে কোনো কার্যকলাপের ক্ষেত্রে, সামাজিক যে বিভিন্ন বৈঠকই হয়, সেই সমস্ত বৈঠকের ক্ষেত্রে এরকম একটি সংস্থান আমাদের ওদলাবাড়িতে রয়েছে থাকা সত্ত্বেও আমাদের প্রত্যেকেরই খুব অসুবিধে হচ্ছে এটি চালু না হওয়ার জন্য। এটাই আমাদের প্রত্যেকের আবেদন যে আমাদের এই নেতাজি সুভাষ মঞ্চ যে অডিটোরিয়ামটি রয়েছে, তৈরি হয়েছে, এটা যেন জনগণের স্বার্থে উন্মুক্ত করা হয়। এটা আমরা এখন আবেদনটি দিলাম। আমাদের যদি এই মঞ্চটা আমরা ব্যবহার করতে না পারি তাহলে আমরা শিল্পীর পক্ষ থেকে বৃহত্তর একটা আন্দোলনে নামব। কমিউনিটি হলটা সত্যিই মানে আমাদের কাছে এখনো হ্যান্ড ওভার হয়নি, হলে সত্যি মানুষের খুব উপকার হবে। যেহেতু আমাদের ওদলাবাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক হয়, অনেক প্রকারেরই সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখে থাকি হয় ওদলাবাড়িতে। এবার কমিউনিটি হলটা হলে আমাদের সবার পক্ষে একটু সুবিধাজনক হবে। এটা এখন জেলা পরিষদের আন্ডারেই আছে, আমাদেরকে এখনো হ্যান্ড ওভার করেনি। কমপ্লিট তো হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে, এখনো কমপ্লিট হয়নি। তিস্তাকে ত্রাসের নদী বলা হলেও এই নদীর ওপরেই তিস্তা পাড়ের বাসিন্দাদের আর্থ সামাজিক পরিস্থিতি নির্ভরশীল। সাধারণ চাষবাসের পাশাপাশি নৌকো বিহার সহ মৎস্য শিকারের অন্যতম মাধ্যম কাঠের হাতে বানানো নৌকো, একথা বলাই বাহুল্য। এদিকে উত্তরবঙ্গে শুরু হচ্ছে বর্ষা, আর তার আগে তাই জলপাইগুড়িতে শুরু হয়েছে নৌকো বানানো ও মেরামতির কাজ। বৃহস্পতিবারের এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের তিস্তা নদীর 1 নম্বর স্পার সংলগ্ন শারদাপল্লী এলাকার। এদিন এলাকায় গিয়ে দেখা গেল নতুন করে নৌকো বানাতে ব্যস্ত রয়েছেন এলাকার বাসিন্দা ক্ষিতীশ মণ্ডল। রয়েছেন একজন নৌকো প্রস্তুতকারী মিস্ত্রিও। প্রসঙ্গত ক্ষিতীশবাবু তিস্তা নদীর বুকে দীর্ঘ 45 বছর ধরে নৌকো চালান। তিস্তার চরে উৎপাদিত কৃষিজ ফসল পারাপারের পাশাপাশি সাধারণ মানুষকে নৌকো বিহারও করান। এছাড়া আপৎকালীন প্রয়োজনে অনেক সময় জেলা প্রশাসনের তরফেও ডাক পড়ে তার। বর্ষা শুরু হচ্ছে উত্তরবঙ্গে, কিছুদিনের মধ্যে তিস্তা নদী জলে পরিপূর্ণ হবে, তাই নৌকো তৈরির সঠিক সময়ে এখনই ভেবে কাজে হাত দিয়েছেন তিনি। তিস্তা নদীর ধার ঘেঁষে তৈরি হচ্ছে নতুন নৌকো। এই বিষয়ে ক্ষিতীশবাবু জানান, বর্ষা আসন্ন তাই নৌকো বানানোর কাজে হাত দিয়েছি। আগের নৌকোটি খারাপ হয়ে গিয়েছিল, তাই নতুন নৌকোর কাজে হাত দেওয়া হয়েছে। আমার দুটি নৌকো সবসময় প্রস্তুত থাকে, শুধু শাল কাঠ দিয়ে নৌকো তৈরিতে অনেক খরচ হয়। যেহেতু টাকা পয়সার একটু সমস্যা আছে, তাই এবার 3 ধরনের কাঠ কিনে এনে নৌকো বানানোর কাজে হাত দিয়েছি।
আগামী 2 থেকে 4 দিনের মধ্যে সম্পূর্ণ কাজ হয়ে যাবে বলে তিনি জানান। অন্যদিকে নৌকো প্রস্তুতকারী মিস্ত্রি চিত্তরঞ্জন সরকার বলেন, 20 বছরের বেশি সময় ধরে নৌকো বানানোর কাজ করছি। এর পাশাপাশি ঘরবাড়ি তৈরিও করি। মানুষ যখন নৌকো বানানোর জন্য আমাকে ডাকেন তখন আমি সেখানে গিয়ে এই কাজ করি। এই নৌকোটি 30 ফুট বাই 5 ফুটের। একজন সাথে থাকলে এমন নৌকো বানাতে কোনো সমস্যা হয় না বলে তিনি জানান। আমার নাম ক্ষিতীশ মণ্ডল। আজকে এই যে আমাদের নৌকার কাজ করতেছি, নৌকা সারদা বললি আমাদের নৌকা যে একটা ভাঙলাম, এটা ভাঙার পরিবর্তে আবার এটা নতুন করে একটা কোকার দিয়ে তৈরি করতেছি। হ্যাঁ, নৌকা আমার নিজেরই, আমি নিজেই মানে গোলাপ থেকে কাঠ কিনে নিয়ে এসে এই যে মিস্ত্রি দিয়ে তৈরি করতেছি। কতদিন লাগছে? এটা মোটামুটি 10-12 দিন লাগবে বা তৈরি করতে। কেন হঠাৎ করে এই সময়ে নৌকাটা করা? এই সময় আমাদের নৌকাটার প্রয়োজন, অ্যাকচুয়ালি জল বর্ষা নেমে যাবে, মাঠে আমাদের কৃষি কাজ করতেছি, কৃষি কাজ ভুট্টা আছে, বাদাম আছে, যদি বেশি রকম জল হয় নৌকা দিয়ে পার করে নিয়ে আসতে হবে। তারপরে মাঝে মধ্যে ফাঁক করে 2-4 জন তুলেছি এখানে একটু ঘোরাফেরা করে, এই তো আমাদের কাজ। আমি দীর্ঘদিন থেকেই নৌকা চালাই, তাও মোটামুটি ধরুন 45 বছর কমন রানিং তিস্তার মধ্যে। বললাম যে এই যে মিস্ত্রি যে করছেন আর কি, এটা মানে এটা কি আপনার কততম নৌকা, মানে এই কতবার তৈরি করলেন নৌকা, এর আগে করছেন কিনা? না, এই মিস্ত্রি নৌকা আমার আগেও একটা তৈরি করে দিয়ে গেছে, আবার ওনাকেই ডেকে নিয়ে আসছি, উনি এবারও তৈরি করতেছে। আর নৌকা তো মোটামুটি ধরেন আমার 2টা আছে, এই যে এটা দিয়ে 2টা হয়ে গেল। সবসময় 2টা আমি নৌকা রাখি। তা নৌকার কারণ আবার দেখা যায় পুরসভায় বিভিন্ন জায়গায় বন্যা টন্যা হলে আবার আমার কাছেই নৌকার জন্য আসে, আমি তাদেরকে নৌকা দিয়ে থাকি। একটা নৌকা আছে বা রেডি করাই আছে, ওটা আমার 2টা নৌকা সবসময় থাকে, কারণ একটা আছে, একটা ভাঙিয়ে দিয়ে আবার নতুন করে যে এটা আবার তৈরি করছে, তাহলে সেই 2টাই হয়ে গেল আমার ঘুরে। বর্ষার যে শুরু হচ্ছে এই কারণে কি? হ্যাঁ, বর্ষার শুরু মানে বর্ষার কারণে এই নৌকা আমার সবসময় লাগে। এটা কি কি কাঠ বা কত সময় বা কি আছে বিস্তারিত? কাঠ এখানে এবার তো মানে টাকা পয়সার প্রবলেমের জন্য এবার কোকাঠ দিয়ে তৈরি করছি, টুন কাঠ এবং ওই পুরোনা শাল কাঠ, আর এদিকে ইউক্যালিপটাস, মানে এই 3টা কাঠ দিয়ে নৌকাটাকে তৈরি করতেছি। মানে পয়সার অভাবে, কারণ শুধু শালে তৈরি করতে গেলে লাখ টাকার মতো খরচা হয়ে যায় 20 নৌকায়। কতদিন লাগবে নৌকাটা তৈরি করতে? নৌকা মোটামুটি দেন হয়ে গেছে, আর 2টা দিন করলে পরে আমাদের। কতদিন লাগছে? মোটামুটি 8 দিন পার হয়ে গেছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম ক্ষিতীশ মণ্ডল। বাড়ি? বাড়ি এই যে সারদা বলে এই পাদের ওই পাশে। আমার নাম চিত্তরঞ্জন সরকার। বাড়ি নিশিগঞ্জ মাকপালা। বললাম যে কি করছেন আজকে? দেখা যাচ্ছে নৌকায় ব্যস্ত। এখানে আসছি নৌকা বানানোর জন্য, এবং আমার একটা ওই মাসের ঘর বানাবো, তো ওই কারণে আসছে আর কি। বরাবরই কি আপনি নৌকারই মিস্ত্রি? না, নৌকা না, খালি নৌকা না, আরো অন্য অন্য কিছু ঘর টর বানাই, জানলা দরজা বানাই। এই সময় তো বর্ষার আগে দিয়ে মানুষের ডিমান্ড থাকে নৌকা বানানো। এখন মনে করেন যদি কেউ নৌকা বানায় তাহলে আমি তাদের নৌকা বানা দিই, আর যদি কেউ না বানায় আমার তো আর সামর্থ্য নেই নৌকা একজনে বানায় একটা দিব, তা তো আর পারবো না আমি। আপনাকে ডেকে নিয়ে আসে যেখানে দরকার। কি করে মানুষ? কল করে আপনাকে? কল করে নৌকা বানানোর জন্য, ঘর টর দেওয়ার জন্য আর কি। নৌকা কতদিন ধরে বানাচ্ছেন? নৌকা বানাচ্ছি মোটামুটি মনে করেন যে আমার বয়স এখন 62 বছর, হয়তো আমি 40 বছর বয়সের থেকেই নৌকা বানাই আর কি। বললাম যে অন্যান্য কাজ আর নৌকা বানানোর মধ্যে কতটা পরিশ্রম নৌকা বানাতে, বা কতটা বুদ্ধিমত্তা প্রয়োজন লাগে? মনে করেন যে নৌকা বানাতে গেলেও পরিশ্রম হয়, নৌকা বানানোর চেয়ে ঘর করতে গেলে পরিশ্রম একটু বেশি হয়। না, নৌকা বানানোটা একটা শিল্পীর কাজ। হ্যাঁ, মাপের ব্যাপার আছে। মাপের ব্যাপার আছে। সেক্ষেত্রে কতটা সমস্যা হয় মানে মনে হয় আপনার, বা পরিশ্রম? না, তেমন কোনো সমস্যা মনে হয় না। না। একটা এই যে কত বাই কত ফুট আছে নৌকা? এটা আছে 30 ফুট, এদিকে আছে 5 ফুট। কত সময় লাগবে? মোটামুটি 10 দিন করলাম, আর 2 দিন লাগবে আর কি। হ্যাঁ। এই যে বাঁকা করছেন কি করে, মানে নিজে নিজে কি সম্ভব হয় একজনকে? না, একজন সাথে থাকলে বাঁকা করা যায়, বাঁকা করতে বেশি সমস্যা হয় না, একজন সাথে রাখা লাগে আর কি, একলা হয় না। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। গানে, নাচে ও আবৃত্তিতে সেরা প্রতিভা বেছে নিতে শুরু হয়েছে সপ্তসুর বাংলা সেরা সিজন 2। আপনার প্রতিভাকে মেলে ধরতে চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায় জলপাইগুড়ি জিলা স্কুলের অডিটোরিয়ামে। সঙ্গে আনুন 1 কপি পাসপোর্ট সাইজ ফটো ও বয়সের প্রমাণপত্র। গ্রুপ এ 15 বছরের মধ্যে ও গ্রুপ বি 15 বছরের ঊর্ধ্বে। চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায়। শিলিগুড়ির মেয়র গৌতম দেব শুধুই আশ্বাসের মেয়র, তীব্র আক্রমণে নুরুল ইসলাম। শিলিগুড়ি পুর নিগমের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন সিপিএম এর কাউন্সিলর মুন্সি নুরুল ইসলাম। বৃহস্পতিবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি মেয়র গৌতম দেবকে শুধুই আশ্বাসের মেয়র আখ্যা দিয়ে বলেন তিনি পুরো বোর্ড চালাতে সম্পূর্ণ ব্যর্থ। প্রতিশ্রুতি দেন কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই করেন না। সিপিএম এর অভিযোগ কোটি কোটি টাকার বাজেট নির্ধারিত হলেও শহরের সার্বিক পরিকাঠামো উন্নয়ন হচ্ছে না। বেআইনি নির্মাণ, বেহাল জল পরিষেবা, আবর্জনার সঠিক ব্যবস্থাপনা না থাকা এবং গরিব মানুষের দোকান ঘর ভাঙার মতো একাধিক ইস্যুতে মেয়রের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন নুরুল ইসলাম। তিনি বলেন প্রমোটারদের অবৈধ নির্মাণে প্রশাসন নির্বিকার, সাধারণ মানুষের উপরেই শুধু চাপ। এদিনের সাংবাদিক বৈঠকে আরও এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। মেয়র নিজের আরাম আয়েশের জন্য কার্যালয় বড় করছেন, অথচ মানুষের সেবায় তার মন নেই। পুর নিগমে স্থায়ী কর্মী নিয়োগ না করে অস্থায়ী কর্মী নিয়োগ বাড়ানো হচ্ছে কোনো নির্দেশিকা ছাড়াই। কাজের কাজ কিছুই হচ্ছে না, অথচ মাসে মাসে তাদের বেতন যাচ্ছে সাধারণ মানুষের টাকায়। শুধু বিরোধী নয়, পুর নিগমের অভ্যন্তরেও ক্ষোভ প্রবল। জানা গেছে পুর বোর্ডের তৃণমূল কাউন্সিলর এবং এমএমআইসি দিলীপ বর্মন নিজেই দলের বিরুদ্ধে সরব হয়েছেন। এমনকি তিনি নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার ভাবনাতেও রয়েছেন এবং বোর্ড সভায় তৃণমূলের দুর্নীতির কথা তুলে ধরতে পারেন বলেও খবর। এই সমস্ত পরিস্থিতির প্রেক্ষিতে সিপিএম কাউন্সিলররা ঘোষণা করেছেন আগামীকালের বোর্ড সভা তারা বয়কট করবেন। পাশাপাশি আগামী জুন মাসে বৃহত্তর প্রতিবাদের পথে নামার হুঁশিয়ারিও দেন তারা। শিলিগুড়ি পুর নিগমের প্রশাসন যখন নানা প্রশ্নের মুখে, তখন এই রাজনৈতিক টানাপোড়েন ভবিষ্যতের পুরো পরিচালনায় কি প্রভাব ফেলবে সেদিকে তাকিয়ে গোটা শহর। এবং লাস্ট হচ্ছে জুন মাসে এই কর্পোরেশনের সামনে অবস্থান করে এই কর্পোরেশন কাজ করতে না পাওয়াকে আমরা চার্জশিট দেব কর্পোরেশন। এ বিষয়ে ডিটেল যা আন্দোলন হবে আগামী 31 তারিখে আমাদের পার্টি সেক্রেটারি আপনাদের কাছে বলবেন, আমি ওই বিষয়ে যাচ্ছি। সেকেন্ড একটা বিষয় আপনাদের বলে রাখি, আপনারা তো সবাই শিলিগুড়িতে বসবাস করছেন। খুব অভিনন্দনযোগ্য একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 4 লেন করা। খুব ভালো কাজ। আপনারা দেখেছেন কাজ শুরু হওয়ার আগে আমি প্রথম বোর্ড মিটিংয়ে মেয়রকে আমি সতর্ক করলাম যে যে কাজটা হবে আপনি কি ম্যাপটা দেখেছেন, এর জলের লাইন, এর নিষ্কাশনী, এর হচ্ছে অ্যাপ্রোচ রোড, এর হচ্ছে সার্ভিস রোড, সেগুলোর ব্যাপারে কি দেখেছেন? না, আমার সাথে তো মিটিং হয় ওদের মধ্যে। দেখবেন গত পরশু দিন উনি ফোন করে আমাকে ডেকে নিজেই নিয়ে গেছে। তুমি গেছিলেন কারণ এর সঙ্গে মানুষের সাথে একটা কাগজও দেখলাম বেরিয়েছে। আমি দেখুন আপনাকে প্রথম থেকে আজকে আপনি এসছেন, কিন্তু এটা তো প্রথমে হওয়া উচিত ছিল। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। 1953 সালের আজকের দিনটিতেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ এভারেস্টের শীর্ষে পৌঁছতে সক্ষম হয়েছিল তেনজিং নোরকে এবং এডমন্ড হিলারি। তাই আজ কালিম্পং জেলার চুইখিমে এভারেস্ট দিবস পালন করা হলো নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির উদ্যোগে।
ত্রাসের নদী তিস্তা, কিন্তু তিস্তা পাড়ের বাসিন্দাদের আর্থসামাজিক পরিস্থিতি অনেকটাই নির্ভরশীল এই নদীর উপর। চাষবাসের পাশাপাশি নৌকো বিহার ও মৎস্য শিকারের অন্যতম মাধ্যম কাঠের হাতে বানানো নৌকো। তাই বর্ষা শুরুর আগেই সেই নৌকো বানানোর চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।